বাংলাদেশের যেখানে রয়েছে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, রয়েছে কয়লা, গ্যাস, তেল, পানি, সৌরবিদ্যুৎ, এমনকি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাহলে প্রশ্ন হলো, এত বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা থাকার পরেও কেন দেশের বিভিন্ন এলাকায় মানুষকে লোডশেডিং এর মুখোমুখি হতে হচ্ছে? আপনি কি জানেন বাংলাদেশের মাটিতে বিদ্যুতের প্রথম আলো জ্বলে উঠেছিল কত সালে? বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন হয় কি কি উপায়ে? আর সবচেয়ে বড় প্রশ্ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি ইতিমধ্যেই পুরোপুরি চালু হয়ে গেছে নাকি এখনো চলছে পরীক্ষামূলক কার্যক্রম? 1901 সালের বিদ্যুতের প্রথম আলো থেকে শুরু করে আজকের লোডশেডিং এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সাল 1901, বাংলাদেশের বিদ্যুতের প্রথম আলো। চলুন ফিরে যাই আজ থেকে প্রায় 125 বছরেরও বেশি আগের বাংলাদেশে। তখন সাল ছিল 1901। তৎকালীন ঢাকার আহসান মঞ্জিলে প্রথম বৈদ্যুতিক আলো জ্বলে উঠেছে। 7 ডিসেম্বর 1901 সালে নবাব খাজা আহসানুল্লাহর উদ্যোগে আহসান মঞ্জিল এবং ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। একটি জেনারেটরের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ তখন মূলত সীমিত কিছু এলাকা ও অভিজাত স্থাপনায় ব্যবহৃত হতো। অর্থাৎ আজকের মতো কোটি মানুষের ঘরে ঘরে তখন বিদ্যুৎ ছিল না। তাহলে সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ কবে ছড়াতে শুরু করে? 1901 সালে সেই সূচনার পরে ধীরে ধীরে বিদ্যুৎ ব্যবস্থার বিস্তার ঘটতে থাকে। ঢাকায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের ক্ষেত্রে পরবর্তী কয়েক দশকে বড় পরিবর্তন আসে। 1933 সালে ডেভকো ঢাকার পীরবাগে একটি পাওয়ার স্টেশন স্থাপন করে এবং সাধারণ মানুষের জন্য বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ শুরু করে। অর্থাৎ 1901 ছিল বিদ্যুতের সূচনার গুরুত্বপূর্ণ বছর। আর পরবর্তী সময়ে বাণিজ্যিক বিদ্যুৎ ব্যবস্থা ধীরে ধীরে বিস্তৃত হয়। স্বাধীনতার পর বাংলাদেশের বিদ্যুৎ। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় দেশের বিদ্যুৎ ব্যবস্থা খুবই সীমিত ছিল। স্বাধীনতার পর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য একের পর এক বিদ্যুৎ কেন্দ্র এবং সঞ্চালন ব্যবস্থা গড়ে তোলা হয়। 1972 সালে গঠিত হয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিপিডিবি। শহর থেকে গ্রাম, শিল্প কারখানা থেকে কৃষিক্ষেত্র, বিদ্যুৎ পৌঁছাতে থাকে দেশের বিভিন্ন প্রান্তে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হয় কি কি উপায়ে? প্রধানত কয়েকটি উৎস রয়েছে। প্রথম, প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে দীর্ঘদিন ধরেই গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দ্বিতীয়, কয়লা। তৃতীয়, তেল বা ফার্নেস অয়েল। চতুর্থ, জলবিদ্যুৎ। পঞ্চম, সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি। এছাড়াও বাংলাদেশ প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ আমদানি করে। আর এখন যুক্ত হচ্ছে একটি নতুন উৎস, পারমাণবিক বিদ্যুৎ। এবার আসি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। বাংলাদেশের বিদ্যুৎ ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনার ঈশ্বরদীতে নির্মিত এই প্রকল্পে রয়েছে দুটি VVER 1200 পারমাণবিক রিঅ্যাক্টর। দুটি ইউনিটের মোট পরিকল্পিত সক্ষমতা 2400 মেগাওয়াট, অর্থাৎ প্রতি ইউনিটে থেকে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য। রূপপুর কি পুরোপুরি চালু হয়ে গেছে? এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মনে করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হয়ে গেছে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। 2026 সালের 28 এপ্রিল রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করা শুরু হয়। পরবর্তীতে প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের 163টি ফুয়েল অ্যাসেম্বলি লোড করা সম্পন্ন হয়। এরপর শুরু হয় বিভিন্ন পরীক্ষা, কমিশনিং এবং ধাপে ধাপে সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া। কবে গ্রিডে বিদ্যুৎ আসবে? 2026 সালের জুনে জানানো হয়েছিল, সব পরীক্ষা এবং কমিশনিং সফলভাবে সম্পন্ন হলে আগস্টের শেষ নাগাদ রূপপুরের প্রথম ইউনিট থেকে প্রায় প্রাথমিকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, 300 মেগাওয়াট গ্রিডে আসা মানেই রূপপুরের পুরো 1200 মেগাওয়াট সক্ষমতায় বাণিজ্যিকভাবে চালু হয়ে যাওয়া নয়। পূর্ণ সক্ষমতায় যেতে হলে আরও পরীক্ষা, ধাপে ধাপে পাওয়ার অ্যাসেশন, নিরাপত্তা যাচাই এবং নিয়ন্ত্রক অনুমোদনের প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে রিঅ্যাক্টরকে ধাপে ধাপে তার পূর্ণ সক্ষমতার দিকে নিয়ে যেতে সময় লাগবে। তাহলে এত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকার পরেও লোডশেডিং কেন? এখন আসি সেই প্রশ্নে, যেটা বাংলাদেশের কোটি মানুষের। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এত বেশি, তাহলে লোডশেডিং কেন? এর একটি বড় কারণ হলো ইনস্টলেড ক্যাপাসিটি। আর বাস্তবে সেই মুহূর্তে উৎপাদন করা বিদ্যুৎ এক জিনিস নয়। একটি বিদ্যুৎ কেন্দ্রের নামমাত্র 500 মেগাওয়াট হলেই সব সময় 500 মেগাওয়াট উৎপাদন করবে এমন নয়। জ্বালানি সংকট, গ্যাসের সরবরাহ, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, কয়লা বা তেলের সরবরাহ, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমস্যার কারণে অনেক সময় উৎপাদন সক্ষমতায় পুরোটা ব্যবহার করা যায় না। 2026 সালের সাম্প্রতিক পরিস্থিতিতে গ্যাস সংকট লোডশেডিংয়ের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আগস্টের শুরুতে প্রতিবেদনে বলা হয় 143টি তালিকাভুক্ত বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে অন্তত 62টি কেন্দ্র জ্বালানি সংকটে ছিল। এর মধ্যে ছিল গ্যাস ভিত্তিক 26টি, তরল জ্বালানি ভিত্তিক 33টি এবং কয়লা ভিত্তিক 2টি কেন্দ্র।
জ্বালানি সরবরাহ কমে গেলে বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা থাকলেও তারা কাঙ্ক্ষিত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে না, ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে তৈরি হয় ঘাটতি। আর তখনই কোনো না কোনো এলাকায় দেখা দেয় লোডশেডিং। গরমের সমস্যা কেন আরও বাড়ে? গরমের সময় পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়, কারণ তাপমাত্রা বাড়লে মানুষ বেশি ব্যবহার করে এয়ার কন্ডিশনার, ফ্যান, ফ্রিজ, পানির পাম্প সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র। ফলে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে যায়। কিন্তু একই সময় যদি গ্যাস বা অন্যান্য জ্বালানির সরবরাহ কমে যায়, তখন বিদ্যুৎ উৎপাদন বাড়ানো কঠিন হয়ে পড়ে। ফলে চাহিদা বেশি, উৎপাদন কম। আর এর ফলাফল হতে পারে লোডশেডিং। শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই কি সমস্যা শেষ? না। বিদ্যুৎ উৎপাদন করার পর সেটিকে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে দরকার শক্তিশালী সঞ্চালন ব্যবস্থা। এরপর দরকার বিতরণ ব্যবস্থা, অর্থাৎ পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, কনজিউমার। এই পুরো চেইনের যে কোনো একটি অংশে সমস্যা হলে মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছাতে সমস্যা হতে পারে। বাংলাদেশের বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা দ্রুত বেড়েছে, কিন্তু সঞ্চালন ও গ্রিডের অবকাঠামোর উন্নয়ন সেই গতির সঙ্গে তাল মিলিয়ে করা গুরুত্বপূর্ণ। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? বাংলাদেশের বিদ্যুৎ খাত এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ের মধ্যে রয়েছে। গ্যাস, কয়লা ও তেলের পাশাপাশি বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে জাতীয় গ্রিডে একটি নতুন বড় উৎস যুক্ত হবে। রূপপুরের 2টি ইউনিট পূর্ণ সক্ষমতায় পৌঁছালে মোট প্রায় 2400 মেগাওয়াট পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। তবে শুধু নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলেই হবে না, প্রয়োজন পর্যাপ্ত জ্বালানি, শক্তিশালী গ্রিড, আধুনিক সঞ্চালন ব্যবস্থা, দক্ষ বিতরণ ব্যবস্থা এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন। 1901 সালে আহসান মঞ্জিলের একটি জেনারেটর থেকে যে বিদ্যুৎ যাত্রা শুরু হয়েছিল, আজ সেই বাংলাদেশেই রয়েছে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা। তবুও গ্যাস সংকট, জ্বালানি সমস্যা, রক্ষণাবেক্ষণ, চাহিদার বৃদ্ধি এবং গ্রিডের ব্যবস্থার নানা চ্যালেঞ্জের কারণে লোডশেডিং এখনো পুরোপুরি শেষ হয়নি। রূপপুর বাংলাদেশের বিদ্যুৎ খাতে একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেছে ঠিকই, কিন্তু 2026 সালের আগস্ট পর্যন্ত এটিকে পুরো 2400 মেগাওয়াট সক্ষমতায় সম্পূর্ণ বাণিজ্যিকভাবে চালু হয়েছে বলা ঠিক হবে না। প্রথম ইউনিট ধাপে ধাপে কমিশনিং এবং পরীক্ষার মধ্য দিয়ে এগোচ্ছে। তাহলে প্রশ্ন থেকে যায়, রূপপুর পুরো সক্ষমতায় চালু হলে কি বাংলাদেশের লোডশেডিং সত্যি শেষ হয়ে যাবে, নাকি সমস্যার মূল কারণ লুকিয়ে আছে অন্য কোথাও? সেই উত্তর জানতে চোখ রাখুন রহস্য উন্মোচনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন অজানা তথ্য ও রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।